তুমি মানো বা না মানো, মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে, এটা মিথ্যে হয়ে যাবে না। হাফিজুল চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিল খানা প্রচণ্ড শক্তি প্রয়োগ করে ঘুষি মারে আফরার। মুহূর্তেই টি টেবিলে ভেঙে গুড়িয়ে যায়। ঝনঝন শব্দে মুখরিত হয় গোটা ড্রয়িং রুম। শক্তপোক্ত হাতে পিঠেও ঢুকিয়ে এক টুকরো কাজ সেখান হতে গল গল করে গড়াচ্ছে লাল রঙের তরল পদার্থ। তাতে এতটুকু বিচলিত দেখল না হাফিজুলকে, যেন তিনি নিজ সিদ্ধান্ত অনড়। এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবে না। আতিয়া বেগম আঁচলে মুখ গুজে কেঁদে উঠল। শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই, আর না আছে ছেলেকে শান্ত করানোর শক্তি। মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলে ঘোষিত করেন, যে সন্তানকে তিনি নিয়ন্ত্রণ করতে পারে না। আফরার নিজের রক্তমাখা হাতে পানে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলে, আমি তাকে মানি না, কবুল বলিনি। চালাকি করে কামিননামায় সাইন করিয়েছেন আপনি দাদাভাই। নড়েচড়ে বসে হাফিজুর, যেন সে এই জবাবের অপেক্ষায় ছিল। ধবধবে সাদা দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে বাধ্য তুমি, চালাকি করেছি, তবে চুরি করিনি। পাঞ্জাবি পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আফরারের সামনে তুলে ধরে। এটা তোমাদের কাবিনের কাগজ, এখানে স্পষ্ট তুমি। বাকিটা শেষ করতে পারে না হাফিজুর। আফরার কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আশ্চর্য বনে যায় হাফিজুর। শক্ত কণ্ঠে বলে, আফরার, কি করলে তুমি এটা? তোমাদের বিয়ে একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। আফরার কাগজের টুকরো ফেলে দেয়। হাফিজুরের চোখে চোখ রেখে বলে, এবার আর বলতে পারবে না যে আমার বউ। ঝামেলা চুকে গেল। দাঁড়িয়ে পড়ে হাফিজুর, রাগান্বিত স্বরে বলে, মেয়েটি আমি আমার কাছেই রাখবো। তোমার বউ পরিচয়, ঝামেলা চুকাতে দিব না। মানতেও হবে তোমার, বিয়েটা ছেলে খেলা নয়। আবার দাঁড়িয়ে পড়ে দাদার থেকে দ্বিগুণ তেজি স্বরে বলে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এ বাড়ি থেকে, দরজা খোলা আছে। ব্যাস। আবার তাসনির বড় বড় পা ফেলে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির চৌকাঠ পেরিয়ে। একবার পিছনে ফিরে তাকালে হয়তো দেখতে পেত আতিয়া বেগম এর কন্দন মুখশ্রী, দাদা ভাইয়ের অসহায় মুখ দুটো। আবরার চোখের আড়াল হতেই হাফিজুর চৌধুরী ধপ করে বসে পড়ে সোফায়, এক হাতে চোখের ওপর রেখে হু হু করে কেঁদে উঠে। কলিজাখানা তার পুড়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। মৃত ছেলে একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরো নাতি। ছেলে গত হয়েছে 12 বছর হবে, তখন আবরারের বয়স ছিল 9 বছর এবং অহনা ছিলেন আতিয়ার গর্ভে। সেই থেকে হাফিজুর চৌধুরী 2 হাতে আলগে রেখেছেন আকবর আর তার মা আতিয়া বেগমকে। কখনোই এতটুকু দুঃখ পেতে দেয়নি। চাওয়ার আগে হাজির করেছে প্রয়োজনীয় সকল কিছু। শুধুমাত্র ছোট ছেলের বউ বাচ্চার সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ঢাকা শহরে গড়েছেন বিশাল অট্টালিকা। বড় ছেলে এবং মেজ ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আতিয়ার বেগম দৌড়ে আসে শ্বশুরের নিকট, হাঁটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে। শ্বশুরের হাত দুটো মুঠো করে ধরে অনুনয় সুরে বলে, বাবা, আব্বারকে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছে। হাফিজুর আতিয়ার মাথা হাত বুলিয়ে দেয়। ছেলে বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই। শুধু দীর্ঘ শ্বাস ফেলে বলে, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেদিন ঠিক চলে আসবে তোমার ছেলে। অপেক্ষা করো বৌমা। সত্যি কি তাই? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর চলে গেল। আব্বারের মনে হলো না তার দাদা এবং মা তার ক্ষতি করেনি। 13 বছর বয়সী একটা মেয়ের সাথে তার জীবন জুড়ে দিয়ে ভুল করেনি, তাকে ঠকায়নি। 8 বছরে পাল্টে গিয়েছে অনেক কিছু। হাফিজুর চৌধুরী আর বেঁচে নেই। আব্বারকে হারানোর শোকে বছর 2 পরেই পরকাল গমন করেছেন। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা নড়ছিল, তখন তার মেজ ছেলে, ছোট ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে এসেছিলেন সকল অভিমান ভুলে। ক্ষমা চেয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বাবার পা জড়িয়ে। দম বের হওয়ার আগেই হাফিজুল চৌধুরী অক্সিজেন মাস্ক খুলে শেষবার দুটো কথা বলেছিলেন, শেষবেলায় আব্বারের মুখখানা দেখতে পারলাম না আর। তুলতুলকে তোমরা দেখে রেখো, আব্বারের আমানত তোমাদের ভরসায় রেখে গেলাম।
ঘুমোয় ঘরে অনুভব করে ঠান্ডা একটা জিহ্বা চেটে দিচ্ছে তুলতুলের গোটা মুখ, যেন জিহ্বার মালিক জাগাতে চাটছে তাকে। ডিসেম্বরের মাঝামাঝি হাড় কাঁপানোর শীতে পড়েছে। এমন সময় স্বাদের ঘুমের ব্যাঘাত ঘটালে নিশ্চয় ভালো লাগবে না। তুলতুলের ভালো লাগে না। মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্যত হলো, তবে জিহ্বার মালিকের যেন পারে না। সে যেন পণ করেছে বিরক্ত সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে তুলতুলকে। পিটপিট করে চোখ খুলে তুলতুল, কপাল কুঁচকে বলে, অ্যানি ডোন্ট ডিস্টার্ব। বিড়ালটি মালিকের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে থামল, যেন সে বুঝতে পারল তার উপস্থিত টের পেয়েছে মালিক। আর জ্বালাতন করা ঠিক হবে না, তাই ভদ্র বাচ্চার মতো মালিকের গা ঘেঁষে শুয়ে পড়ে। হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুত নেয়। মিউ মিউ আওয়াজ তুলে কিছু একটা বোঝালো যেন। তুলতুলের পাশে ফিরে অ্যানি ওপর একটা হাত রাখে, শান্ত হয় এবং মুহূর্তের মধ্যে সেও ঘুমিয়ে পড়ে। কিছু সময় ব্যবধানে দুজনে চিৎকার করে লাফিয়ে ওঠে, কেননা দুজনের মুখে কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অ্যানি এদিক ওদিক ছোটাছুটি করছে, ভীষণ ভয় পেয়েছে যে। তুলতুলের ভয়, বুক কাঁপছে। গভীর ঘুমে ছিল, হঠাৎ পানির ঝাপটা সামলে উঠতে সময় লাগে। যখন বুঝতে পারে সে এবং তার ছোট্ট অ্যানি ভিজে জবুথবু হয়ে গিয়েছে, তখনই বড় বড় নয়নে সামনে তাকায়। তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের ছাপে স্পষ্ট। তুলতুলের চোখ নামিয়ে শুকনো ঢোক গিলে মুখসহ জামা কিছু অংশ ভিজে গিয়েছে। কম্বলখানা চুপে ভেজা। অ্যানি ছোটাছুটি থামিয়েছে। ঠান্ডা লাগছে বোধহয়, তাই তুলতুলের কোলে এসে গুটি গুটি মেরে বসে আছে। তুলতুলের নিজের কামিজের অংশ নিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানির শরীর। এমনিতে ঠান্ডা সহ্য হয় না তার, না জানি আবার অসুখ বাঁধিয়ে ফেলে। এহেম আদিক্ষেতা সহ্য না করে তিথি তাই মুখ ঝাঁকিয়ে বলে, মেলোড্রামা শেষ হলে এবার উঠুন মহারানী, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায়। তুলতুল অ্যানির শরীর নজর রেখে বলে, ডাকলে পারতেন, এভাবে ভিজিয়ে কেন দিলেন? এবার শুকবে এই ভেজা কম্বল তোষক। তিথি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছে ততক্ষণে। এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয়, আম্মা বলল না উঠলে পানি মারতে? তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলতে পারি না। তুলতুল পাল্টা কোনো কথা বলে না। এর সাথে কথা বললে কথা বাড়বে, এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, তখন বকাগুলো তারই খেতে হবে। তাই অ্যানিকে কোলে নিয়ে বিছানা ছাড়ে। রুম থেকে বের হতে উদ্যত হলে তিথি বলে ওঠে, তোর বিলাইকে লুকিয়ে রেখে যা, ভাইয়া আসছে বাড়িতে, যার সামনে পড়ে বুড়িগঙ্গা ফেলে দিয়ে আসবে, আর তুইও লুকিয়ে থাকবি। তিথির কথা কানে তুলে না। তুলতুল, তুহিন খুব ভালো, সে তুলতুলের অ্যানিকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ফেলবে এটা নিশ্চিত সে। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এলিয়ে দিয়ে বলে আতিয়া বেগম। বেশ কয়েকদিন যাবৎ গা গুলাচ্ছে তার, মাছ মাংস খেতে পারছে না, মাথা ঘুরিয়ে বারংবার বমি আসছে। বয়স তার 45 ছুঁয়েছে, চেহারায় জৌলুস কমে এসেছে, চোখের নিচে কালি, দুটো একটা সাদা চুল হয়েছে। শ্বশুরের মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় ভাসুরের সাথে এক বাড়িতে থাকেন। দুটো ভাসুর খুব স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখেন না। আতিয়া বেগমকে সুযোগ পেলে কটাক্ষ করতে ভুলেন না। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগমকে বলতে বলতে করে বলা হয়নি, আজকের কপাল কুঁচকে বলে ফেলল, কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারলে না, ঘটনা কি? স্বামী মরেছে, এত বছর হয়ে গেল, সন্তানরা ফেলে রেখে গেছে, এই সুযোগে কার সাথে শুয়ে ছিলে? বড় ভাবির কথায় কোনো প্রতিক্রিয়া করে না আতিয়া বেগম। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিল, তখন বাবা ভাই বহুবার বলেছিল, আতিয়া নতুন করে জীবন কর, এভাবে দিন যাবে না। আতিয়া মন গলাতে পারেনি, সম্পর্ক ছিন্ন করেছিল বাবা ভাইয়ের সাথে। তার ছিল হাসি ফুটে উঠল আতিয়ার ঠোঁটের কোণে।
রাজিয়ার বিরক্তি আকাশ ছুঁই ছুঁই, বারংবার এগিয়ে আসছে ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়, মনে ভাবে আতিয়া বেগম মানুষ না কি অন্য কিছু। তবে আজকে তিনি ছাড়বে না, যেন পণ করেছেন। এগিয়ে গিয়ে এসে আতিয়ার পাশে এবং বলেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখেছ? দুটো সন্তানের মা হয়েছ, এই লক্ষণগুলোর সাথে পরিচিত তুমি? কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগে বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনবো, ঝামেলা মিটিয়ে ফেলবো। চোখ খুলে আতিয়া শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে রাজিয়া বেগমকে। তিনি অবলীলায় বলে ফেললেন কথাগুলো। তার সন্তানদের কাছে থাকলে নিশ্চয় তাকে এভাবে অপমান করতে পারত না কেউ। অদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে আসে। এখানে নায়িকার নাম পরিবর্তন করা হয়েছে। বড় মায়ের বলা কথাগুলো সে শুনেছে, অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবেন, কখন বলবেন ভাবি এসব কিছু না, তুমি চিন্তা করো না। কিন্তু অদ্রিতে হতাশ করে দিয়ে চুপ থাকে আতিয়া। চোখ দুটো টলমল করে উঠে। রাজিয়া মুখোমুখি দাঁড়ায় এবং কাট কাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না, তিনি ফুলের মতো পবিত্র। আপনার মন মানসিকতা পরিবর্তন করা দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে, তেড়ে আসে অদ্রির দিকে, উচ্চস্বরে বলে, কে কেমন আমি জানি না? দুটো চোখ সব তো দেখে। পাশের বাড়ি আফজালের ঘন ঘন বাড়িতে আসার কারণ বুঝি না আমি? নেহাত আমার ভালো মানুষ, তাই চুপ করে থাকি। এনি মিউ মিউ আওয়াজ তুলে, যেন সে বুঝতে পেরেছে মহিলাটি অদ্রিকে বকা দিচ্ছে। রাজিয়া বিড়ালের পানে তাকায়, পরপরই বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে? বিধবা মানুষ চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবাতে দিব না। আর তুই বা কি বোঝাবি? তুইও তো বিধবা। আতিয়া বেগমও দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো ছলছল করে তার। এতক্ষণে এত কথা তার গায়ে না মাখলেও এবার কলিজায় লেগেছে। ধরে আসা গলায় কমতি করে বলে, এমন কথা বলবেন না ভাবি। অদ্রিতা বিধবা নয়, ও কখনই বিধবা হবে না। অদ্রি মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধ হয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। আপনি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়নি। মা, তুমিও না? এর কথা শুনো না তো। রাজিয়া আরও কিছু বলতে যাবে, আতিয়া তার হাতটা মুঠো করে ধরে, ইশারায় মিনতি করে কিছু না বলতে। মুখ বাঁকায় রাজিয়া। আতিয়া বেগম এর থেকে হাতখানা ছাড়িয়ে নিয়ে ঝাড়া দিয়ে, রাগ তার আকার ছুঁই ছুঁই। আদ্রিতা গালে কষে একটা থাপ্পড় দিতে পারলেও শান্তি লাগতো। সাহস কত তাকে বলে তার নাকি স্মৃতি শক্তি হারিয়েছে? তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না এ বাড়ি থেকে? আমাদের একটু শান্তি দিতে পারিস না? আদ্রিও সমান তালে বলে, এই বাড়িটা বড় মায়ের ছেলে, তাহলে এখান থেকে তোমরা বের হবে। বাকিটা শেষ করার আগে রাজিয়া বেগম এর হাত উঠে যা আদ্রিতার গালে খুব শক্ত একটা থাপ্পড় চুপ করে দেয়। মাথা ভন ভন করছে অদ্রির। কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে আতিয়া বেগমের আর্তনাদ। অনুভব করে গরম তুলতুলে একখানা হাত জড়িয়ে ধরেছে অদ্রিকে। থেমে যায় রাজিয়া, উচ্চস্বরে বলেই চলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এসব বলার সাহস কোথায় পাও? মুখ বেড়ে গিয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দেব। আপনার একটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়েছে। আমাদের ঘাড়ে রেখে গিয়েছে উটকো ঝামেলা। তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে, এমন আর অনেক কিছু। অদ্রির চোখ খুলে তার কোলে থেকে অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে বকা দিচ্ছে রাজিয়া বেগমকে। কত বড় সাহস তারই! মনিবের গায়ে হাত তুলেছে। অদ্রি কোল থেকে নামলেই এতক্ষণে খামছে দিত রাজিয়াকে। আতিয়া বেগম সেনে মাথা হাত বুলিয়ে দেয় অদ্রির গালে, কপাট রাগ দেখিয়ে বলে, বেশি কথা কেন বলিস তুই? চুপ থাকা যায় না? অদ্রি
মৃদু হেসে মাথা ঠেকায় আতিয়ার এক বুকে এবং ধরে আসা স্বরে বলে, চলো না মা, আমরা দূরে কোথায় চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না, আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম। মনে মনে বলে, আমাদের কপালে শান্তি লেখা নেই রে মা, আমরা যে পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছি। আমার আফরার আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডে জুলিক শহরে নির্জন নিস্তব্ধ, বাংলাদেশের মতো যানজট, শব্দ দূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগে। কর্মজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ গন্তব্যস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট বাড়িটিতে এখনও আলো জ্বলেনি। বাড়ির ভিতরে অন্ধকার ছেয়ে আছে, যেন সূর্য মামা এখনও ওঠেনি। বাড়ির মেন ফটক পেরোলে নজরে পড়ে বিশাল ড্রয়িং রুম। বড় বড় চারখানা ছোপা পাশাপাশি বসানো, মাঝখানে টি টেবিল, সেই টেবিলের ওপর অর্কিড ফুল, একখানা টব রাখা, বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি বেয়ে উঠলে নজরে পড়বে দুটো রুম। একটা রুমের সামনে বড় অক্ষরে লেখা আবরার তাসনিন। অপর রুমখানা হতে হাই তুলতে তুলতে বের হয় সিয়াম। ঘুম তার এখনও পুরোপুরি কাটেনি। চোখ দুটো যেন লেগে আসছে। হাতে বড় একখানা ফোন, দৃষ্টি তার এখনও ফোনের স্ক্রিনে, ললাটে তিলটে ভাঁজ। মূলত ঘুম ছোটানোর উদ্দেশ্য ফোনখানা হাতে তুলে ছিল। ফেসবুকে নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নজরে আটকেছিল অ্যাড ফ্রেন্ড আসা একটা আইডি পানে। এক্ষুনি তড়িঘড়ি করে বিছানা ছেড়েছে সে। সিয়াম আফরারের কক্ষে দরজায় টোকা দেয়। দৃষ্টি পড়ে নেম প্লেটের ওপর। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নেয়, পরপরই মুখ বাঁকায়। শালা তোর নাম আকবর, সেটা আমি জানি, আমাদের জানাতে হবে না। পরপরই আবার টোকা দেয়। ভিতর হতে কোনো সারা শব্দ পাওয়া যায় না। বিরক্ত হয়ে সিয়াম দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচ বোর্ডে বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমর অবধি কম্বল জড়িয়ে ঘুমিয়েছে আকবর। বড় বড় চুলগুলো এলোমেলো, দুহাত ওপরের দিকে দিয়েছে। ফর্সা বুকের কালো কয়লার ঠিক ওপর সাদা রঙের ব্যান্ডেজ জড়ানো। নামির বাম পাশে ওয়ান টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকে টান হয়ে আছে। সিয়াম এগিয়ে যায়। আকবরের শরীর হতে কম্বল টান মেরে নিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গাগুলো ছুঁয়ে দেয় আলতো করে। পরপর বলে, আবরার বুড়ো অহনা ছাড়া তোর আর একটা বোন আছে? আগে তো বলিসনি। কি কিউট রে তোর বোন। আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। একবার চোখ খুলে তাকায় সিয়ামের পানে, বা ভুরুটা উঁচু করে। ব্যাস, সিয়াম বুঝতে পারে কথা বলতে কি প্রবলেম তোর। সব সময় এমন ইশারায় কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাকে নিয়ে সময় কাটাচ্ছি। তোর জোর রোমান্স পেয়েছে তাই ইশারা ডাকছিস কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? আবরার ধীরে সুস্থে উঠে বসে। বা হাতের চুলগুলো পিছনে ঠেলে হামি তুলে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে নজর বুলিয়ে সময় দেখে নেয়। পরপর গম্ভীর স্বরে বলে, স্টপ দ্য ড্রামা অ্যান্ড টেল মি হোয়াটস হ্যাপেন্ড। সিয়াম ধপ করে বসে পড়ে। আবরারের পাশে ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতিয়া বেগমের কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখছে একটা মেয়ে। নীল রঙের টপস আর কালো জিন্স পরানো, তার গলা ঝুলছে নীল রঙের ওড়না। লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে গিয়েছে। আফরারের চোখ আটকে ক্যাপশনে। সেখানে লেখা রয়েছে, আই উইশ আমার জীবনে একজন সুপার হিরো আসতো, আমাকে আর আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসতো এবং সম্মান করত। সিয়ামের ফোনখানা শূন্য ছুঁড়ে মারে আকবর। রুম ছাড়িয়ে বেলকনি পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতিমধ্যেই চোয়াল শক্ত করে ফেলেছে। লাল লাল আঁখি দুটো যেন আগুন ঝরছে। স্তব্ধ সিয়াম খানিকটা তাকিয়ে থাকে আফরারের মুখ পানে। পরপর কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ফোন তোর কি ক্ষতি করেছে ভাই? 5 দিন হলো ফোনটা কিনেছিলাম। ফোঁস করে শ্বাস টানে আকবর। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। তারপর খাটের পাশে থাকা টি টেবিলের ওপর একটা চার্জার হতে ফোন তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে সিয়ামকে আদেশের স্বরে বলে,
দুটো টিকিটের ব্যবস্থা কর ইমিডিয়েটলি। ফ্যানের শোক ভুলে চিন্তিত হয়ে পড়ে সিয়াম। পরপর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাই এনি চান্স আব্বার কি তার জন্য মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা করছে? তোর বোনকে এখানে আনবি আগে বলে রাখছি তাকে, কিন্তু আমি বিয়ে করব, প্রেম টেম করব না। আকবর তাকায় সিয়ামের পানে। মুহূর্তে সিয়াম এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম হতে। প্রথমে বাগানে যেতে হবে, ফোনখানা আস্ত থাকলেই হলো। আব্বার বিড়বিড় করে আওড়ায়, আই উইল কিল হার। তার সাহস কি করে আমার আম্মুর পিকটা ফেসবুকে আপলোড দেওয়ার?